শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা। আরও কঠোর দণ্ড না হওয়ায় অসন্তুষ্ট স্বজন সহপাঠী। এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে। জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষে প্রার্থী জয়ী। একটিতে জামায়াতের ভোট বর্জন, পরাজয় জেনেই অনিয়মের অভিযোগ, মন্তব্য বিএনপির। দলীয় প্রতীকে ভোটের বিধান বাদ দিয়ে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন নির্বাচন বিল পাস, সংসদে বিরোধী দলের ওয়াকআউট। যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ৫ জেলায় প্রাণ গেছে আরো ১০ শিশুর, আতঙ্কিত অভিভাবকরা। শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে, তখন আবার আমাদের ৫ তলায় আনছে। সবসময় জ্বর ১০০-র উপরে থাকে, জ্বর কমে না। ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা হাম ধরেছে। হাম ধরে যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায়। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে। তেল নিয়ে সরকারের বিবৃতির সঙ্গে মিলছে না পাম্পের চিত্র। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কিছু স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত। আমরা ৩ দিন তাদেরকে স্কুলে আনবো, আর ৩ দিন তারা বাসাতে ক্লাস করবে। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে আকাশসীমা লঙ্ঘন ও লেবাননে ইসরায়েলি হামলা ঘিরে অনিশ্চয়তায় যুদ্ধবিরতি। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে থাকবে মার্কিন রণতরী, বললেন ট্রাম্প। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি, 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল,
এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপিল মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা, স্বজন, সহপাঠীরা। জানান, সন্তানের হত্যাযজ্ঞে জড়িত সবার ফাঁসি হওয়া উচিত ছিল। আইনজীবী ও রাষ্ট্রপক্ষের সাথে আলাপ করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। রংপুর পীরগঞ্জের বাবনপুর গ্রাম সকাল থেকেই রায়ের জন্য অপেক্ষায়। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাবা, মা ও পরিবার। বৃহস্পতিবার দুপুরে যখন রায় ঘোষণা করা হয় তখন অসন্তুষ্ট চিত্তে সন্তানের কবরের পাশে যান আবু সাইদের বাবা মা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। রায়ে তীব্র অসন্তোষ তাদের। মমতাময়ী মা মনোয়ারা বেগম কোনোভাবেই মানতে পারছেন না এই রায়ে। তার দাবি, আবু সাইদকে সীমাহীন নির্যাতন করেছেন ছাত্রলীগের পোমেল বড়ুয়া, অথচ তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠেও ক্ষোভের বারুদ। ফাঁসি জানা হয়, এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হইবে। বড়ুয়ালের বেশি দোষ। আরও অনেক মানুষ দূরের ফাঁসিকে অনেক মানুষের দোষী ফাঁসি হয় নাই। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পোমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ। অসন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও এলাকাবাসী। পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার হচ্ছে শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই না। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাইদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সমন্বয়করাও। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখবো। জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সে অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তবে সাজা নিয়ে সন্তুষ্ট না হলেও রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। কিন্তু রায়ের যে ধরন, কারা প্রকৃত দোষী ছিল তাদের যে রায় হয়েছে, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আবু সাইদের পরিবার। স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আর ঘোষিত ফলাফল অনুযায়ী উপনির্বাচনের মোট 150 কেন্দ্রের ফলাফলে দেখা যায়
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আব্দুর রহমান সোহেল পেয়েছেন 57,959 ভোট। নির্বাচনে অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার ভোট পেয়েছেন ফুলকপি প্রতীকে সর্বমোট 526টি। শেরপুর 3 আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,117 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন 47,051 ভোট। 1,25,066 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে 52.19%। মোহাম্মদ মাসুদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন 47,051 ভোট। মোহাম্মদ মাহমুদুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,117 ভোট এবং মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাঁচি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 480 ভোট। এর আগে শেরপুর 3 আসনের নির্বাচন শেষ হয় ধাওয়া, পাল্টা ধাওয়া, জাল ভোটের অভিযোগ আর জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে। ভোট শেষ হবার 1.5 ঘন্টা আগে নির্বাচন বয়কট করে জামায়াতের প্রার্থী বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি জয় পেতেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন বিএনপি প্রার্থী। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 2 মাস পর স্থগিত থাকা শেরপুর 3 আসনে ভোটের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কেন্দ্রমুখী ছিলেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। সুস্থ হচ্ছে আল্লাহ না হয়, হ্যাঁ কোনো সমস্যা নাই। দুপুরের পরেই বিভিন্ন কেন্দ্রে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মামদামিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি জামায়াতের 2 পক্ষের মধ্যে হয় হাতাহাতি, আর শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি সমর্থকদের। আপনি কাগজ ছাড়া আপনি শুনেন। অনেক কেন্দ্রে জাল ভোটারকে আটক করা হয়। জাল ভোট দিতে এসে এমন সহজ স্বীকারোক্তিও দেন অনেকে। একবার ভোট দিয়ে আর একবার কেন আসলেন? বড় ভাইয়ের ভোট দিতে আসলাম, বলছিল ওখানে যে বড় ভাই ঢাকা থাকে না, বলছিল যে হ্যাঁ ভোট দিতে কোনো সমস্যা হইব না, দিতে পারবা। বড় ভাইয়ের ভোট আপনি দিতে পারবেন, এইটা বড় ভাই আপনাকে জানিয়েছে, তার ভোটটা আপনি দিতে আসছিলেন? জি। পরে বেলা 3টায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জামায়াত প্রার্থী। বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে বর্জন করেন নির্বাচন। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ধানের শীষের প্রার্থী। একটা কেন্দ্রে কোনো সিলমারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে, একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয় নাই। সমস্ত এজেন্ট নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পনার অংশ। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে 3 জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। বিকেল 4:30টায় 2 উপজেলার 128টি কেন্দ্রে শেষ হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই ভোট বর্জন করে জামায়াতের প্রার্থী। এতে মোটামুটি নিশ্চিত জয় পাচ্ছেন বিএনপির প্রার্থী। তারপরেও ভোটাররা করছেন অপেক্ষা সেই আনুষ্ঠানিকতার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, শেরপুর। সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে ইসিতে শেরপুর ও বগুড়ার নির্বাচনী সেল পরিদর্শন শেষে তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না। এদিকে শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বগুড়া 6-এর উপনির্বাচন আর শেরপুর 3-এর নির্বাচনী পরিবেশ দেখতে বৃহস্পতিবার সকালে ইসির মনিটরিং সেল পরিদর্শন করেন সিইসি সহ পুরো কমিশন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। দাবি করেন বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি এবং ইনশাল্লাহ একদম সুন্দরভাবে একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন সরকারের উপর নির্ভরশীল বলে জানান সিইসি। বলেন আইনের পরিবর্তন হবে কিনা এ নিয়ে অপেক্ষায় ইসি। সরকারের সাথে আমাদের বসতে হবে, অনেক আলাপ আলোচনা আছে, আইন কানুন এই যে রয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত পরে কমিশন সিদ্ধান্ত নেবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে চাননি প্রধান নির্বাচন কমিশনার। আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। চট্টগ্রামের 2 ও 4 আসনের ফল নিয়ে জানতে চাইলে সিইসি বলেন এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা আদালতের এখতিয়ার, আদালত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। মাগরিবের আগে বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে এভাবে ওয়াকআউট করে সংসদের বিরোধী দল। যেটা আশঙ্কা করছি এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এর আগে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ বলেন যারা সরকারি বেঞ্চে আছেন 24 জুলাইয়ের আগে হলে তারা এই বিল পাশের বিরোধিতা করতেন। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। 2টা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সুতরাং এত ভয় কিসের। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এই বিলের ব্যাপারে আপত্তি জানান সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন এই পদক্ষেপ বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে সেই বিধানটা 48 দিনে যখন যায় তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, জেলা পরিষদ সংশোধন সহ আরো বেশ কয়েকটি বিল পাশ হয় জাতীয় সংসদে। সচিবালয় রোহিতকরণ বিল 2026। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। তারা হ্যাঁ বলুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দল। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা সংসদের কার্যক্রম দেখে সন্তোষ জানান। এছাড়া নান্দনিক ডিজাইনের জাতীয় সংসদ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারাই এটা অনুসরণ করবে। সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ বাস্তবতায় জ্বালানি সাশ্রয় ও রাজধানীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে যাতায়াত করে এমন কিছু স্কুলকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কাউকে ফোর্স করছি না। বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো, তাদেরকে এই ব্ল্যান্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। যে শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অনলাইন, ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন। যাদের অভিজ্ঞতা আছে এবং ডিগ্রি আছে, বিশেষ করে রিসার্চ করার অভিজ্ঞতা আছে, সে ধরনের মানুষদের নিয়ে এ ধরনের একটা কারিকুলাম ডিজাইন করলে 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। বাচ্চারা যখন বাসায় অনলাইনে ক্লাস করবে, বিদ্যুতের, বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন করলে ভালো হয়। অনলাইন ক্লাসে যাওয়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশন। 300টা ক্লাসরুম অথবা 17টা ক্লাসরুম আছে, এগুলোতে ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় লাগবে একটু। পরে শিক্ষামন্ত্রী জানান, এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। এর মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষার কার্যকারিতা যাচাই করা হবে। এটা করোনা না যে আমরা জোর করেই করবো। ইটস আ ব্ল্যান্ডিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্পেশালি the good, renowned and huge crowded school, those students comes with the card. এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। মন্ত্রী বলেন, শিক্ষকদের স্কুলে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস নিতে হবে। যেসব প্রতিষ্ঠান এতে যুক্ত হওয়ার সক্ষমতা নেই তারা আগের মতোই সশরীরে ক্লাস চালিয়ে যাবে। আগামী সোমবার থেকে শুরু হতে পারে অনলাইন অফলাইন পাঠদান। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়ার ধস নামবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এর উপসর্গ নিয়ে রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট মেডিকেলে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 4 শিশুর প্রাণ গেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেওয়া, ঠিক মতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু।
ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে, এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন, রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আহামদর যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। রিপোর্ট দেখে বলছে যে নিউমোনিয়া হয়েছে, তারপর শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে তখন আবার আমাদের 5 তলায় আনছে। মহামারী আকারে তো আতঙ্কিত, জ্বর এটা আতঙ্কিত, এটা তো ভালো না, সবসময় জ্বর 100-এর উপরে থাকে, জ্বর কমে না। এদিকে পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষায় বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব জানান, আগামী 2 মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাকবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন এই টোকেন পাম্পের কেউ দেয়নি। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানা আছে আমাদের টোকেন রিজার্ভ আছে, কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। আমাদেরকে সিএল দিয়ে কালকে সারা দিন কষ্ট করার পরে প্রমাণ দিয়ে আমাদেরকে বাসায় পাঠাইছে। এটা আমাদের টোকেন, বাট আমরা এরকম করে বিগত দিনেও আমরা বিজনেস করতেছি, বা আপনারা তো জানেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনোই এরকম কোনো টোকেনের মাধ্যমে সিরিয়াল মেনটেন করি না। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। তেল দেখা গেছে শেষের দিকে লাস্টে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে 9টা থেকে এসে দাঁড়ায় রয়েছি। তেল পাবো কিনা বলতে পারতেছি না, দেখা যাচ্ছে তেল যদি নাও পাই আবার ফিরে চলে যাওয়া লাগবে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে। এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকটের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান, 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার তুরাগ এলাকার বামনাটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 50টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সন্ধ্যায় হঠাৎ করে আগুন ধরে গিয়ে পুরো বস্তি এলাকায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি তারা। প্রাথমিকভাবে ধারণা, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ভাইরার ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহযোগিতা করেছিল। অভিযোগ, সাউন্ড সিস্টেম দুর্নীতির তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও গণপূর্ত থেকে সাড়া মিলছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরু থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে অভিযোগ করেছেন এমপিরা। বারবার বিঘ্ন ঘটায় সংসদীয় কার্যক্রমেও দেখা দেয় অস্বস্তিকর পরিস্থিতি। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজো। দুদক জানায় 2018 সালে স্থাপিত সাউন্ড সিস্টেম এবং অন্তর্বর্তী সরকারের সময় এটি সংস্কারের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
অনুসন্ধানে উঠে এসেছে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার কাজ পায় একটি প্রতিষ্ঠান। অভিযোগ, মূল কাজটি প্রতিষ্ঠান না করে পর্দার আড়ালে সম্পূর্ণ করে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড, যার সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ভাইরা ও সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ঘনিষ্ঠরা জড়িত। সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ক্যাশিয়ার এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়। তার নাম জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করা হয় তখন তারা কাজ করেছিলেন, আর 24-25-এ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং সংস্কার কাজটাও তারাই করেছেন। দুদক আরও জানায়, প্রয়োজনীয় নথি পেতে একাধিকবার চিঠি দেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরে মিলছে না সাড়া। সর্বশেষ 7 এপ্রিল প্রধান প্রকৌশলী বরাবর আবারও চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পাওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে বারবার চিঠি দিয়েছেন। সবশেষ আমরা গত 7 এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করছি। এই দুর্নীতির সঙ্গে গণপূর্তের অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারের অনিয়মের অভিযোগ নতুন করে তুলে ধরেছে সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিমান চলাচল সহজ করতে এভিয়েশন খাতে একসঙ্গে কাজ করবে ভারত বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সংসদ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে বৈঠক শেষে কথা জানান প্রণয় কুমার ভার্মা। এর আগে বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উভয় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। New policy called UDAN, under which we are building lots of new airports and mostly focusing on smaller cities, so make civil aviation more affordable for common people. So I briefed the minister about some of those details, and we explored how we can use India's experience in promotion of civil aviation. মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনে লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ 3টি শর্ত ভেঙেছে ইসরায়েল, আর এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, এমন সতর্কবার্তাও দিয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। টানা প্রায় 40 দিনের উত্তেজনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ, রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। 2 প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। ইরানের প্রস্তাবিত 10 দফার অন্যতম শর্ত ছিল মিত্রদের ওপর হামলা বন্ধ, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের ভয়াবহতম হামলার পর জটিল রূপ নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় লেবানন। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র, দাবি লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে।
আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, দেশটির আকাশসীমায় ড্রোন প্রবেশ সহ এরই মধ্যে 3 দফায় লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এমন পরিস্থিতিতে আলোচনার টেবিলের সমাধান না এলে নতুন করে সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। যে কোনো মূল্যে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যার ফলাফল দেখা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলে নির্বাচনী জনসভায় অংশ নেন মোদী। এ সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ আনেন তিনি। মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণেই কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। নির্বাচন সামনে রেখে জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এ পরিস্থিতিতে রাজ্যটিতে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সমাবেশে মোদী অভিযোগ করেন, টিএমসির নেতৃত্বে রাজ্যের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক সহিংসতা বেড়েছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছে না রাজ্য প্রশাসন। बंगाल ने हर पार्टी पर विश्वास करके देखा। গত কয়েক দশকে বাংলা প্রতিটি রাজনৈতিক দলকেই বিশ্বাস করেছে, প্রথমে কংগ্রেস, তারপর বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারা প্রত্যেকেই একই কাজ করেছে। তারা বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। আসানসোল ও পশ্চিম বর্ধমানের মানুষ দেখেছেন, তৃণমূল কংগ্রেস হাজারো বাধা সৃষ্টি করলেও কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে অটল রয়েছে। এ সময় মোদী অভিযোগ করেন, গরিব মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তার ভাষণে উঠে আসে আরজি কর প্রসঙ্গ। आरजी कार जैसी विपत्स घटनाएं আজিকর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনাগুলো থেকে শুরু করে সন্দেশখালীর পরিস্থিতি দেখুন। তৃণমূল কংগ্রেস বারবার এবং প্রকাশ্যেই ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আজ বাংলার নারীরা নিজেদের নিরাপদ বা সুরক্ষিত মনে করতে পারছে না। অ্যাসিড হামলার ঘটনার সংখ্যায়ও বাংলাদেশের অন্যান্য সব অঞ্চলের চেয়ে এগিয়ে গেছে। বিজেপি একমাত্র দল যারা নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মোদীর সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকদের মত, নির্বাচনের আগে মোদীর এই সফর বিজেপির প্রচারণায় নতুন গতি আনবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।